গল্প সমরেশ মজুমদারের কখন, কোথায়, কেমন করে। রাত 2টোর সময় ফোনটা এমন ছটফটিয়ে বেজে উঠল যে সাম্য অবাক হয়ে না তাকিয়ে পারল না। রিসিভার একটুও নড়ছিল না, যন্ত্রটা নিজের জায়গায় স্থির, কিন্তু যে শব্দটা হচ্ছে তা একেবারেই অন্যরকম। দিনের বেলায় যখন বাজে তখন নিরীহ শোনায়, এখন ধমকাচ্ছে। মনুষ্য চরিত্রের সঙ্গে বেশ মিল আছে যন্ত্রটার। সাম্য বিছানা থেকে উঠল না। এত রাত্রে যে ফোন করেছে সে নিশ্চয়ই সুখবর জানাবার জন্য ফোন করেনি। রিসিভার তুলে খারাপ খবর শোনার কোনো মানে হয় না। কানে বালিশ চাপল সাম্য। আওয়াজটা ক্ষীণ হলো, কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যেতে শান্তি। কিন্তু মিনিটখানেক বাদে আবার আওয়াজ। টেলিফোনের রিং না কাঁসর বাজছে বোঝা মুশকিল। আবার কানে বালিশ চাপল সাম্য। কিছুক্ষণ পরে বাড়ি কাঁপিয়ে ডোরবেল বাজতে লাগলো। কেউ দরজার ওপাশে বেলের বোতামে চাপ দিচ্ছে। এটা ফ্ল্যাট বাড়ি। রাত 11টায় নিচের গেটে চাবি দিয়ে দেয় দারোয়ান। বাইরের কেউ এই সময় ঢুকতে পারবে না। বাধ্য হলো বিছানা থেকে নামতে। নেমে বসার ঘরে গিয়ে দরজা খুলল সাম্য। রাতের পোশাকে দাঁড়িয়ে আছেন পাশের ফ্ল্যাটের বিনয়বাবু। সাম্যকে দেখে শ্বাস ফেললেন শব্দ করে। যাক, আপনার কিছু হয়নি তাহলে। তার মানে? সাম্য অবাক হলো। আরে তখন থেকে আপনার ফ্ল্যাটে টেলিফোন বাজছে, আওয়াজে আমার ঘুম ভেঙে গেল, অথচ আপনি রিসিভার তুলছেন না। ভয় হলো কিছু হয়ে যায়নি তো। এত রাত্রে ওইভাবে টেলিফোন বাজলে কেউ ঘুমোতে পারে? বিনয়বাবু এখনও বিনয়ী। ওহো, ঘুরে শোয়ার ঘরে চিৎকার করে যাওয়া যন্ত্রটার আওয়াজ শুনল সাম্য। তারপর বিনয়বাবুর দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা অনুরোধ করতে পারি? বিনয়বাবু কিছু বলার আগে তার সুন্দরী স্ত্রী বেরিয়ে এসে বললেন, নিশ্চয়ই। একটু যদি রিসিভার তুলে বলে দেন আমি বাড়িতে নেই। মহিলা অবাক হলেন। কেন? কে করছে? কে করছে তা জানি না। বিশ্বাস করুন, আমার এখন টেলিফোন ধরতে ইচ্ছা করছে না, প্লিজ, সাম্য বলল। বিনয়বাবু ফ্ল্যাটে ঢুকলেন। শোয়ার ঘরে গিয়ে রিসিভার তুলতেই যেন পৃথিবীটা শান্ত হয়ে গেল। বিনয়বাবু বললেন, হ্যালো। ওপাশের কথা শুনে বিনয়বাবু বললেন, উনি এখন বাড়িতে নেই, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। হ্যালো হ্যালো, যা, কেটে গেল। বিনয়বাবু সাম্যর দিকে তাকালেন। কি বলল? বিনয়বাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন। উনাকে চাইলেন, উনি বাড়িতে নেই বলতেই লাইন কেটে দিলেন। ছেলে না মেয়ে? বিনয়বাবু স্ত্রীর গলার স্বর বদলালো। চোখ বন্ধ করলেন বিনয়বাবু। ঠিক বুঝতে পারলাম না। তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? ছেলে মেয়ের গলার পার্থক্য বুঝতে পারছো না? একটু সরু, মানে রবীন্দ্রনাথের মতো। অনেকটা না শুনলে বোঝা মুশকিল। সাম্য বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দেব বিনয়বাবু? বিনয়বাবু স্ত্রী বললেন, উল্টোপাল্টা ফোন যখন আসে তখন রাত্রে শোয়ার আগে রিসিভার নামিয়ে শোবেন, আমরাও শান্তিতে ঘুমাতে পারি। ওরা ফিরে যাচ্ছিলেন। হঠাৎ বিনয়বাবু ঘুরে দাঁড়ালেন। ফোনটা বোধহয় বিদেশ থেকে এসেছিল। ওর স্ত্রী বিরক্ত হলেন। কি করে বুঝলে? পুলিশের গাড়ির সাইরেন কানে এসেছিল, বোধহয় রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। ওরকম সাইরেন এদেশে বাজে না, ইংরাজি ছবিতে শুনেছি। বিনয়বাবু বেশ বিজ্ঞের মতো মাথা নাড়লেন। এখন রাত প্রায় 2:15। তাহলে ইউরোপ নয়, আমেরিকা থেকে ফোনটা আসতে পারে। সময়ের পার্থক্যটা মনে রেখে বলল সাম্য। বিনয়বাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন, গলা শুনে ছেলে না মেয়ে যখন বুঝতে পারোনি, তখন বয়সও বুঝতে পারোনি নিশ্চয়ই? বিনয়বাবু আমতা আমতা করলেন, না ঠিক, তবে বেশি বয়স নয়। ভদ্রমহিলা কাঁধ নাচিয়ে বললেন, চলো। ওরা চলে গেলে দরজা বন্ধ করল সাম্য। খুব খারাপ লাগছিল। এত রাত্রে তার জন্য ওদের ঘুম ভেঙেছে,
শোয়ার ঘরে এসে রিসিভারটাকে নিচে নামিয়ে রাখতে গিয়ে থমকালো সাম্য। বিদেশ থেকে যদি কেউ ফোন করে তাহলে সে ভারতের সময়টা নিশ্চয়ই খেয়াল করেনি। এখনও ওখানে দিন শেষ হয়নি, সেক্ষেত্রে এত রাত্রে ফোন আসা মানেই যে খারাপ খবর শুনতে হবে তা নাও হতে পারে। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ রিংয়ের জন্য অপেক্ষা করে করে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল সাম্য। আজ রবিবার, বেশি বেলায় ঘুম ভেঙেছিল সাম্যর। তখনই মনে পড়ল আজ তাদের হাউজিংয়ের মান্থলি মিটিং। পুজো বেশি দিন নেই, সে ব্যাপারে আলোচনা হবে। তাড়াতাড়ি চা তৈরি করে খেয়ে সেজেগুজে মিটিংয়ে হাজির হলো সাম্য। 3টে বাড়ি মিলে 48টা ফ্ল্যাট। 48 জন এসে গেছেন, স্বামী না পারলে স্ত্রী এসেছেন। হাউজিংয়ের সভাপতি সভা শুরু করলেন। প্রথমেই সাম্যর নিচের তলার বণিকবাবু হাত তুললেন। আমার একটা অভিযোগ আছে। সঙ্গে সঙ্গে আরও 3টে হাত উপরে উঠল। এরা সবাই সাম্য যে বাড়িতে থাকে তার বিভিন্ন ফ্ল্যাটের মালিক। সভাপতি অনুমতি দিলে বণিকবাবু বললেন, আমি রোজ রাত্রে ঘুমের ওষুধ খেয়ে শুই, কিন্তু মাঝরাতে কারো বাড়িতে যদি টেলিফোন বাজে আর তিনি যদি সেটা না ধরেন তাহলে ঘুম ভেঙে যেতে বাধ্য। আর একবার ঘুম ভাঙলে বাকি রাত জেগে থাকতে হয়, যেমন কাল রাত্রে হয়েছে। সাম্যবাবু যদি 2-3বার রিং হওয়ার পর ফোন ধরতেন তাহলে আজ আমি অসুস্থ বোধ করতাম না। বণিকবাবুর কথা শেষ হলেই আর একজন একই অভিযোগ করলেন। রাত দুপুরে টেলিফোনের রিং যদি মাইকের মতো বাজতে থাকে তাহলে যে সেটা অপরাধ, এটা উনি বোধহয় জানেন না। সভাপতি বললেন, সাম্যবাবু আপনি টেলিফোনের ভলিউমটা লো করে রাখবেন। বণিকবাবু বললেন, সেটা না হয় ভবিষ্যতের জন্য হলো, কিন্তু গত রাত্রে যে ফোন এসেছিল সেটা উনি শুধু ধরতেই চাননি। পাশের ফ্ল্যাটের বিনয়বাবুকে বলেছেন রিসিভার তুলে মিথ্যে কথা বলতে। সভাপতি জিজ্ঞাসা করলেন, কি কথা? উনি ফ্ল্যাটে থেকেও বিনয়বাবুকে দিয়ে বলিয়েছেন ফ্ল্যাটে নেই, অর্থাৎ যিনি ফোন করেছিলেন তার সঙ্গে কথা বলতে চাননি সাম্যবাবু। সেই লোকটা জেদি, তাই ক্রমাগত রিং করে গেছেন, আর আমাদের জেগে বসে থাকতে হয়েছে। সভাপতি জিজ্ঞাসা করলেন, লোকটা কে? কেন অ্যাভয়েড করতে চেয়েছেন? বণিকবাবু বললেন, তার মানে সাম্যবাবু ফোন না ধরেই জানতেন কে করেছে। ওর কোনো অন্যায় ছিল অথবা আছে বলে কথা বলতে চাননি। তার মানে উনি সহজ লোক নন। আমাদের হাউজিং কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী ওকে সতর্ক করা হোক। সভাপতি জিজ্ঞাসা করলেন, আপনার কিছু বলার আছে সাম্যবাবু? মাথা নাড়ল সাম্য, না। তাহলে আপনাকে সতর্ক করা হলো, সভাপতি ঘোষণা করলেন। মেজাজ খারাপ হয়ে গেল সাম্যর, কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কি করতে পারে সে। বিকেলে ফ্ল্যাট থেকে বের হতেই বিনয়বাবু স্ত্রীর সঙ্গে দেখা। হেসে জিজ্ঞাসা করলেন, ছুটির দিনে চললেন কোথায়? গম্ভীর গলায় সাম্য বলল, একটু বেরিয়ে আসি। আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। ভদ্রমহিলা আবার হাসলেন, এইমাত্র চা খেলাম। আমার এত খারাপ লাগছে যে কি বলবো। এই সব ফ্ল্যাট বাড়িকে এই জন্যই বলা হয় সফিস্টিকেটেড বস্তি। আপনি কেন ফোন ধরেননি তা নিয়ে কত গল্প তৈরি হয়েছে যে কি বলবো। নিশ্চয়ই আপনার কোনো গার্লফ্রেন্ড ফোন করেছিল, বিয়ে না করে তাকে আপনি কাটাতে চাইছেন, এই সব। দোতলার পালিতবাবু ওকে জিজ্ঞাসা করেছেন, আপনি তো কথা বলেছেন, গলা শুনে কি মনে হলো, খুব কষ্টে আছে? মাথা নাড়লেন বিনয়বাবু স্ত্রী। যে মানুষ আমার কষ্ট এত বছরে বুঝতে পারল না, সে 1 সেকেন্ড গলা শুনে অদেখা মেয়ের কষ্ট বুঝে যাবে? যে লোকটা পাশের ফ্ল্যাটে 2 বছর ধরে আছে, কোনো মহিলার দূরের কথা, একজন পুরুষও যার ফ্ল্যাটে আসেনি, তার সম্পর্কে এসব কথা আমি শুনতেই চাই না। থ্যাংক ইউ বলে সিঁড়িতে পা রেখেছিল সাম্য। সকাল 9টা, অফিসে বেরোবে বলে সাম্য তৈরি। মূল গেটের দারোয়ান ইন্টারকমে জানালো, স্যার আপনার একজন গেস্ট আছেন, ট্যাক্সিতে আছেন, যেতে দেব? বিরক্ত হলো সাম্য, আসার আর সময় পেল না। এখন 1 মুহূর্ত দেরি মানে
সে বলল, ওখানেই অপেক্ষা করতে বলো, আমি আসছি। নিচে নেমে গাড়িতে উঠল সাম্য। গেটের কাছে এসে দেখলো ওপারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। গাড়ি থামিয়ে নিচে নামতেই দারোয়ান দেখিয়ে দিল ট্যাক্সিটাকে। কাছে যেতেই অবাক হলো সাম্য। পিছনের সিটে যিনি বসে আছেন তার বয়স 30-এর আশেপাশে। পরনে শাড়ি, সুন্দরী, চোখে রোদ চশমা। ইয়েস? জানলার পাশে গিয়ে দাঁড়ালো সাম্য। সাম্য? ভদ্রমহিলার ঠোঁট নড়ল। বলুন। আপনি দীপঙ্করকে চিনতেন? দীপঙ্কর সেনগুপ্ত, টরেন্টো। অবাক হলো সাম্য। দীপু তার কলেজ জীবনের বন্ধু। খড়গপুর থেকে পাশ করে কানাডায় চলে গিয়েছিল। ওখানেই বিয়ে থা করে আছে। বছরখানেক আগে ফোনে কথা বলেছে সে। সাম্য মাথা নাড়ল। হ্যাঁ, আমার বন্ধু। আমি দীপঙ্করের স্ত্রী, অঞ্জনা। ও, নমস্কার। আপনি কবে এলেন? আজ, এয়ারপোর্ট থেকে এখানে। পরশু ফোন করেছিলাম, আপনি ফ্ল্যাটে ছিলেন না। আমাকে হঠাৎই আসতে হয়েছে। অঞ্জনা বললেন। দীপু কোথায়? সে আসেনি? না, ওর পক্ষে আসা সম্ভব হবে না আর। গত মাসে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে দীপঙ্কর। ভদ্রমহিলা নিচু গলায় বললেন। ও মাই গড! কেঁপে উঠল সাম্য। আমার মা বাবা থাকেন লখনৌতে। কলকাতায় আমার পক্ষের কেউ নেই। দীপঙ্করের বাড়ির লোকজন আছেন, কিন্তু আমি তাদের কাছে উঠতে চাইছি না। দীপঙ্কর আপনার কথা খুব বলতো। আপনারা একসময় ঘনিষ্ঠ ছিলেন। আমাকে অন্তত 3-4 এই শহরে থাকতে হবে। হোটেলের চেয়ে গেস্ট হাউসে থাকা আমি প্রেফার করি। আপনি আমাকে সাহায্য করতে পারেন? অঞ্জনা জিজ্ঞাসা করলেন। দীপুর মারা যাওয়ার খবরটা এমন ধাক্কা দিয়েছিল যে মাথা অসাড় হয়ে গিয়েছিল সাম্যর। কোনো গেস্ট হাউসের কথা এই মুহূর্তে মনে এলো না। বরং খেয়াল হলো সে একবার দীপুর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল, শোধ করার সুযোগ পায়নি। ঘড়ির দিকে তাকালো সাম্য। আর দেরি করলে জরুরি মিটিংটা অ্যাটেন্ড করা যাবে না। সে বলল, কয়েক ঘন্টা সময় দিন, আমাকে এখনই অফিস যেতে হবে। আপনি এক কাজ করুন, আমার ফ্ল্যাটে গিয়ে বিশ্রাম নিন। ফ্রিজে খাবার আছে, গরম করে নেবেন। আমি বিকেলে ফিরে এসে গেস্ট হাউসে পৌঁছে দেব। ফ্ল্যাটের চাবি অঞ্জনার হাতে দিয়ে সে দারোয়ানকে বলল, মেম সাহেবকে আমার ফ্ল্যাটে পৌঁছে দাও, উনি আমার আত্মীয়। অঞ্জনার কাছ থেকে বিদায় নিয়ে জোরে গাড়ি চালালো সাম্য। মিটিংয়ের পরে সহকর্মী পালিতকে গেস্ট হাউসের কথা জিজ্ঞাসা করলে সে হেসে বলল, তোমার মস্তিষ্ক ঠিক আছে তো? গুরুসদয় রোদে আমাদেরই একটা গেস্ট হাউস আছে। বসকে বললে এখনই পেয়ে যাবে। মনে পড়ে গেল তাদের অফিসের গেস্ট হাউসটির ব্যবস্থা চমৎকার। বসকে বলতেই তিনি 4 দিনের জন্য একটা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা করে দিলেন। 5:22 ফিরে এলো সাম্য। উপরে উঠে ফ্ল্যাটের দরজার বেলে চাপ দিল। দরজা খুললেন বিনয়বাবু স্ত্রী। হেসে বললেন, আসুন। অবাক হয়ে সাম্য ঘরে ঢুকে দেখল এই ফ্ল্যাটের জনা 5 মহিলার সঙ্গে অঞ্জনা বসে আছেন। ইতিমধ্যে তার পোশাক বদলেছে। মহিলাদের মধ্যে বণিকবাবুর স্ত্রীও আছেন। সাম্য বলল, গেস্ট হাউসের ব্যবস্থা হয়েছে গুরুসদয় রোডে, খুব ভালো ব্যবস্থা, চলুন। সঙ্গে সঙ্গে মহিলারা একসঙ্গে প্রতিবাদ করে উঠলেন। বিনয়বাবু স্ত্রী বললেন, আপনি কী রকম লোক? অঞ্জনা আপনার ঘনিষ্ঠতম বন্ধু স্ত্রী। ভদ্রলোক সবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই মৃত্যু সংবাদ পেয়ে ওর ভাইয়ের বিষয় থেকে ওরা ওকে বঞ্চিত করতে চান। অঞ্জনা এসেছেন সেগুলো থেকে নিজের অধিকার সরিয়ে ভাসুর দেওরদের দান করে দিতে। কোথায় বন্ধু স্ত্রীকে সাহায্য করবেন, তার বদলে ওকে গেস্ট হাউসে পাঠিয়ে দিয়ে কর্তব্য শেষ করছেন। সাম্য হতভম্ব হয়ে গেল। অঞ্জনা বললেন, এভাবে বলবেন না, হয়তো এখানে ওর অসুবিধা আছে। অসুবিধে? 3টে বেডরুম, তুমি একটায় থাকলে ওর কী অসুবিধা হবে? তাছাড়া আমরা আছি, খাওয়া দাওয়ার কথা তোমায় ভাবতে হবে না, বণিকবাবু স্ত্রী বললেন। আসলে উনি আমাকে কখনো দেখেননি। এটা কোনো কথা নয়,
আপনাদের তো একটা ছেলে আছে, সে এলে উনি কি তাকে গেস্ট হাউসে তুলতেন? বিনয়বাবুর স্ত্রী জিজ্ঞাসা করলেন। শেষ পর্যন্ত সাম্য বলল, দেখুন, দীপুশ্রী এখানে থাকলে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু এই বাড়ির সবাই সেটা মেনে নেবেন না বলে আমার ধারণা হয়েছিল। কোন পুরুষ মানুষ কি বলল তাতে কিচ্ছু এসে যায় না, আমরা মেয়েরা বলছি। ওর বিপদের দিনে ও এখানেই থাকবেন, সভাপতি স্ত্রী ঘোষণা করলেন। সাম্য হতভম্ব। এই মহিলারা এখন তার কাছে অপরিচিত। এই সময় বিনয়বাবুর কাজের মেয়েটি ট্রেতে করে চায়ের কাপ নিয়ে ঢুকল। বিনয়বাবুর স্ত্রী বললেন, নিন, চা খেয়ে নিজের ঘরে চলে যান, আমরা একটু গল্প করি। সকাল থেকে একটা কাঁটা ফুটছিল মনে। সাম্য আবিষ্কার করল এখন সেটা আর নেই।